নমস্কার বন্ধুরা, সিম্পলি পারোর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আগের ব্লগে আমি কাশ্মীরের সোনমার্গকে কভার করেছিলাম আর কলকাতা থেকে যাওয়ার জার্নির শুরুটুকু দেখিয়েছিলাম। বলেছিলাম পরবর্তী ব্লগে আমি শ্রীনগর এবং গুলমার্গকে কভার করব। যাই হোক, সোনমার্গে আমাদের সময় শেষ। আস্তে আস্তে হোটেল ছেড়ে বেরোনোর সময় হয়ে এসছে। হাজব্যান্ড বিল মিটিয়ে দিয়ে এই চেক আউট সবে শেষ হলো। যাওয়ার আগে একবার একটু জাস্ট ঘুরে দেখে নেওয়া চারপাশটা। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুব মিস করব, কিন্তু করার কিছুই নেই। কোথাও তো সারা জীবনের জন্য থাকা যাবে না, সে পরিবেশ যতই সুন্দর হোক না কেন। তাই আস্তে আস্তে আবার শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া। সোনমার্গে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা কোনো ঠান্ডা জল খেতে পারিনি, গরম জলই সবসময় ইউজ করতে হয়েছে এবং স্নান করাটাও খুব কষ্টকর ছিল। বাইরেও প্রচণ্ড ঠান্ডা ছিল, হাত একদম ঠান্ডা স্টিফ হয়ে যাচ্ছিল। যাই হোক, শ্রীনগরে কিন্তু আবার এতটা ঠান্ডা নেই, এখানে হালকা কিছু শীতের পড়লেই চলে যাচ্ছিল। যাই হোক, শ্রীনগরে কিছু স্পট রয়েছে লোকাল, যেগুলো কিছু গার্ডেন রয়েছে, তার মধ্যে মুঘল গার্ডেন, নিশাদ বাগ, শালিমার বাগ, চশমা শাহী, পরিমহল। আর তাছাড়াও রয়েছে একটা বিখ্যাত মন্দির, শঙ্করাচার্যের মন্দির। তো আমরা প্রথমে মুঘল বাগ গার্ডেনেই গেলাম, সেখানে একটু ঘোরাঘুরি করলাম। খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, দেখুন সাদা ফুলের গাছটি অদ্ভুত সুন্দর। এরকম আরও একটি গোলাপি রঙের গাছও ছিল, জানি না, ফটো তো নিয়েছিলাম, ভিডিও নিয়েছিলাম, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। এখানে পুরো গাছে ভর্তি, খুব সুন্দর ছায়া ছিল। অনেকে এখানে বসে গল্প করছিল, কিছু স্ন্যাক্স খাচ্ছিল। আমরা ওইখান থেকে আবার বেরিয়ে নিশাদ বাগে গেলাম। এটা দেখছেন, নিশাদ বাগে কিছুক্ষণ কাটালাম, ওইখানেও ফটো টোটো তোলা হলো। তারপর ওইখান থেকে আমরা পরিমহলে গেলাম। পরিমহলেও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ফটো তোলা হলো। সবগুলোই মোটামুটি একই রকম, কিছু সুন্দর গাছ, কিছু ফটো তোলার জন্য স্পট, কিছু ফোর্ট, এইরকমভাবেই সাজানো, দেখতেই পাচ্ছেন। তবে এখানে ফোর্টের ওপর থেকে পুরো ডাল লেকটাকে দেখা যায়। যাই হোক, এখানে সমস্ত গার্ডেনগুলো অল্প অল্প করে দেখে কিছু সময় কাটানো। বেশিক্ষণ থাকা তো সম্ভব না, কারণ সময় খুব কম। আমরা মাত্র 6 দিনের জন্য এসেছি, তার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, যার জন্য সব জায়গাতে ওই বুড়ি ছোঁয়ার মতোই একটু সময় কাটানো। আমরা ওইখান থেকে বেরিয়ে মুঘল গার্ডেন আর তার আশেপাশের সমস্ত গার্ডেনগুলো থেকে বেরিয়ে এবার আস্তে আস্তে শঙ্করাচার্য মন্দিরের দিকে যাচ্ছিলাম। ডাল লেকের পাশের এই রাস্তা দিয়ে যাচ্ছি। সময়টা মার্চ মাসের 18 তারিখ মতন হবে। সেই সময় কিন্তু অনেক ভিড় ছিল, অনেক লোক গেছে সেই সময় কাশ্মীর ঘুরতে। তবে আমাদের ব্যাড লাক যে সবচেয়ে অ্যাট্রাকশন, যেটা ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন, সেটা পর্যন্ত পৌঁছতে পারলেও তখন গাছ খুব ছোট ছোট ছিল, জাস্ট কুড়ি দেখা যাচ্ছিল জন্য গার্ডেন তখনও ওপেন হয়নি, আমরা টিউলিপ গার্ডেনটা দেখতে পাইনি। এই যে ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছে, এই ডাল লেকটা কিন্তু অনেক লম্বা, প্রায় 32 কিলোমিটার জুড়ে এই ডাল লেক, যার ফলে আমাদের হোটেল নিতে গিয়েও কিছুটা কনফিউশন হয়েছে। ডাল লেকের পাশে ভেবে আমরা অনেকটা দূরে, লাল চক থেকে অনেকটা দূরে গিয়ে নিয়েছিলাম হোটেল। যাই হোক, এই শঙ্করাচার্য মন্দিরে এসে পৌঁছই। এখানে প্রায় 350 সিঁড়ি পার করে ওপরে উঠতে হয় সিঁড়ি চড়ে। আমার হাজব্যান্ড 10-12টা চড়ার পরে ওর হার্টেরও একটু প্রবলেম আছে, হাই প্রেশার, সুগার, যার জন্য পায়েও প্রচণ্ড ব্যথা থাকে, একটা আর্থারাইটিস আছে। তার জন্য ও সিঁড়ি দিয়ে পুরোটা উঠতে পারেনি, ও নিচেই ওয়েট করছিল। আমি আর আমার মেয়ে দুজনে, এই যে শঙ্করাচার্যের মূর্তি এখানে, আমি আর আমার মেয়ে দুজনে ওপরে আসি। ওপর থেকে পুরো শহরটা, শ্রীনগর শহরটা দেখা যায়, ডাল লেক দেখা যায়। এখানে একটু সময় আমরা কাটালাম, খানিকক্ষণ বসলাম। এখানে একটু ওপরে শঙ্কর ভগবানের একটা মূর্তি আছে, যেখানে পুরোহিত আছেন, বসে পুজো করছেন, কিন্তু সেইখানে ফটো তোলার পারমিশন নেই, যার জন্য ওই উপরের ফটোটা নিতে পারিনি, ভিডিও নিতে পারিনি। এখান থেকে শ্রীনগর শহরটা, ডাল লেকটা দেখা যায় এই ওপর থেকে। সুন্দর ভিউ, খুব সুন্দর হাওয়া, তবে ঠান্ডা একটু কম। ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসি ডাল লেকে। ডাল লেকের সৌন্দর্যের কথা আপনারা সবাই জানেন, সবাই না আসলেও কেউ কেউ নিশ্চয়ই ছবি দেখেছেন বা তার সম্পর্কে পড়েছেন। আমরা যখন এসেছিলাম তখন একটু বিকেল মতন ছিল, আর সময়টা ঈদ ছিল জন্য একটুখানি আমাদের ওই শিকারা পেতে অসুবিধে হচ্ছিল। সেই সময় সবাই নামাজ পড়ার জন্য আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। যাই হোক, খোঁজাখুঁজির পর ওই সময় পাওয়া গেল।
একটা শিকারা করে আমরা ডাল লেকে ঘুরতে শুরু করলাম। খুব সুন্দর, এত সুন্দর ভিউ আর এত সুন্দর সানসেটের সময়টা ছিল, এত ভালো লেগেছে মানে সেটা ভাষায় বোঝানো যায় না। আমরা যদিও যেখানে অ্যাকচুয়ালি করা হয় ডাল লেকে, যেখানে অ্যাকচুয়ালি শিকারা রাইড করা হয়, আমরা ওই সাইডটায় না গিয়ে আমরা একটু যেখানে হালকা আছে শিকারা, ভিড়টা কম এবং মার্কেটটার থেকে অনেকটা দূর, সেইখানটাতেই আমরা ঘুরেছিলাম, যেটা আমাদের হোটেলেরও একটু কাছাকাছি ছিল। দেখুন জলের মধ্যে একটা ফোয়ারার ব্যবস্থাও রয়েছে। এখানে আকবরের কিলা, একটা মার্কেটও রয়েছে, আরও কিছু সুন্দর জিনিস, যেখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল। বুমারো বুমারো গানটিও নিশ্চয়ই দেখেছেন, সেই সিনেমার শুটিং। দেখুন কত সুন্দর একটা ভিউ, মনে হয় এত সুন্দর পরিবেশে আসলে যে এখানেই থেকে যায়, কিন্তু সেটা তো সম্ভব না, ফিরতে তো হবে। এই যে আমাদের মাঝি ভাই ছিল, খুব সুন্দর, খুব ফ্রেন্ডলি ছিল, সমস্ত ইনফরমেশান দিতে দিতে আমাদের নিয়ে গেছিলেন। তার বাড়ি ফিরতে লেট হচ্ছিল, তবুও খুব সুন্দর আমাদের সঙ্গে সময় কাটিয়েছে, আমাদের ঘুরে দেখিয়েছে, একটুও বিরক্ত হয়নি। অ্যাকচুয়ালি কাশ্মীরে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওদের কাশ্মীরিদের ব্যবহার কিন্তু খুব সুইট। তারা এত সুন্দর কথা বলে আর কোনো কিছুতে ফট করে রেগে যায় না। আমাদের এখানে কলকাতায় যেমন লোকজন একটুতেই রেগে যায়, হয়তো ওয়েদারের প্রভাব হবে, কিন্তু এখানে মানুষ খুব সুন্দর মিষ্টি করে কথা বলে, রাগ হলেও বিরক্ত হলেও সেটা বুঝতে দেয় না। হতে পারে তাদের এটা হসপিটালিটি, কারণ এত জায়গা থেকে, দেশ বিদেশ থেকে ট্যুরিস্টরা আসে, তারা ভালো ব্যবহার না করলে তারা আর আসবে না, তাদের রেপুটেশনের ব্যাপার আছে। যাই হোক, সব কিছু মিলে কিন্তু দেখুন সন্ধেবেলাটা এত সুন্দর লাগছিল ডাল লেকের চারপাশটা। আমার ওইখান থেকে আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। ঘন্টা দেড়েক ঘোরার পর ফিরতে হচ্ছিল, কারণ আমরা সেই সকালে সোনমার্গ থেকে বেরিয়েছি, তারপর চেঞ্জও হয়নি, ফ্রেশ হওয়া হয়নি, খাওয়াও হয়নি সেইভাবে। তো এই জন্য আস্তে আস্তে ডাল লেকে শিকারা রাইডিংয়ের পর আমরা আস্তে আস্তে হোটেলের দিকে রওনা হবো, কারণ কাল সকালবেলা আবার পরের দিন সকালে আবার আমাদের গুলমার্গের ট্যুর রয়েছে, গুলমার্গে বেরোতে হবে। তার জন্য এই হোটেলে এসে পৌঁছলাম, কিন্তু হোটেলে আসার পর দেখলাম যে আমাদের রুম যেগুলো বুক করা ছিল সেখানে থেকে যারা আগে ছিল তারা বেরোতে একটু লেট হয়েছে, জন্য রুমটা ঠিকমতো ক্লিন করা হয়নি, তাই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয় ওদের ক্লিন করা পর্যন্ত। কাশ্মীর হলিডে ইন হোটেলটি খুবই সুন্দর। আমরা যাওয়ার পরে ওরা আমাদের একটা কাওয়া চা অফার করে, ওইখানে একটা বিখ্যাত চা রয়েছে, চার মধ্যে ড্রাই ফ্রুটস কেশর দিয়ে একটা চা বানায় ওরা, খুব সুন্দর, হানিও দেয় তার মধ্যে। তবে এটা কোয়ালিটিটা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হয়। ভালো দোকানে যদি আপনি খান সেখানে ভালো কোয়ালিটির পাবেন, আর রাস্তার দোকানে তার কোয়ালিটিগুলো একটু হালকা হয়। যাই হোক, আমাদের লেট হচ্ছিল জন্য ওরা 2-3 বার আমাদের কাওয়া চা খাওয়ালো। গুনগুন চা খাচ্ছে আমার মেয়ে। আমি ভাবলাম তাহলে একটুখানি চারপাশটা দেখে নিই, সেই জন্য হোটেলের চারপাশটা ঘুরে দেখছিলাম। গুনগুন আর গুনগুনের বাবাও চাটা খেয়ে ওরা একটুখানি, দেখুন সন্ধেই প্রায় হয়ে গেছে। ওরা এখানে একটা দোলনা রয়েছে, এই দোলনার একটা হিস্ট্রি আছে, এটাতে যারাই বসেছে তারাই একবার করে পড়ে গেছে। যে দোলনাটায় হয়তো কোনো ডিফেক্ট আছে, আমিও একবার পড়েছি, গুনগুনের বাবাও একবার পড়েছে, গুনগুন অবশ্য পড়েনি। আরও ওইখানে যারা ট্যুরিস্ট এসেছিল হোটেলে যারা ছিল তাদেরও 1-2জনকে আমি পড়ে যেতে দেখেছি। হাসি পায় না, পড়ে গেলে, কেউ পড়ে গেলেও হাসি পায়, নিজে পড়ে গেলেও খুব বোকা বোকা লাগে। যাই হোক, এই চারপাশে গার্ডেনটা খুব সুন্দর। একটা এখানে আরও একটা ঝোলা রয়েছে, যেখানে সন্ধ্যেবেলা এসে বসা যায়, টুরিস্টরা সেখানে চা খায়, বসে। গুনগুনা এখানটাতে বারবার এসে যেত বসতে, কিন্তু কেউ থাকলে আবার ওর বসতে একটুখানি অবজেকশন ছিল। ও একা একা ফ্রিডম নিতে পছন্দ করে, ফ্রিলি ঘুরতে পছন্দ করে। যাই হোক, এবার ডাক পড়েছে, মনে হয় রুম ক্লিন হয়ে গেছে। আস্তে আস্তে রুমের দিকে এগোলাম। ওরা লিস্টে করেই মালপত্রগুলো উপরে নিয়ে আসলো, কিন্তু আমি একটু 2-3টে ফ্লোর দেখবো বলে আমি হেঁটে হেঁটে ওপরে আসলাম সিঁড়ি দিয়ে। এসে দেখুন ওপরটা খুব সুন্দর, এইখানে লাইটগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে উপরে উঠে এসে 3rd ফ্লোরে একটা ছোট ক্যাফেটেরিয়া মতন আছে। আমার রুমের জাস্ট বেরিয়েই একটা ছিল, মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করলে আমি এখানটায় চলে আসতাম। আমি আর গুনগুন, পেস্ট্রিও ছিল কিছু অল্প, গুনগুন একটু পেস্ট্রি খেয়ে নিত বা মিল্কশেক, আর আমি একটু চা কফি খেয়ে আবার রুমের দিকে চলে যেতাম। রুমেরও একটা ভিডিও ছিল, কিন্তু জানি না সেটা কোথায় হারিয়ে গেছে। যাই হোক,
সকাল হয়ে গেছে, রাত্রিবেলা আর বেশি কিছু কোথাও ঘুরতে পারিনি, আমরা শুয়েই পড়েছিলাম একটু হালকা ডিনার করে, কারণ সকাল সকাল গুলমার্গের জন্য রওনা হওয়ার ছিল। তো গুলমার্গের জন্য আমরা রওনা হয়েছি। আস্তে আস্তে দেখা যাচ্ছে বরফ, দেখে বুঝতেই পারছেন যে আমরা আবার বরফের দিকেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি লাইফে প্রথমবার বরফ দেখি এবং এত উত্তেজিত হয়ে যাই, এত খুশি হই, সেটা ভাষায় বোঝানো সম্ভব না। গুলমার্গে এসে গেছি। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, যেটা যে আপনারা যদি কেউ কাশ্মীরে যান আর গন্ডোলা রাইড করতে চান, সেটা কিন্তু খুব সিরিয়াসলি দেখবেন। আমি যথেষ্ট সিরিয়াসলি দেখা সত্ত্বেও কিন্তু গন্ডোলাটা বুক করতে পারিনি, যার জন্য গন্ডোলাটা আমাদের চড়া হয়নি। আমরা এই গুলমার্গে ঢুকে গেছি, ওইখান থেকে কিছু সাইট সিন করেছিলাম। ওইখানে মেইনলি একটা মিলিটারি ক্যাম্পের ভেতরে, যেখানটাতে ক্যাম্প রয়েছে তার চারপাশে অনেক বরফ রয়েছে। সেই বরফে আমরা অনেকক্ষণ খেলি, আরেকক্ষণ সময় কাটাই, এবং সেইখান থেকে আমরা ওইখানে একটা রাজবাড়ি ছিল, কাশ্মীরের যে রাজা ছিলেন সেখানে একটা কাশ্মীরের রাজবাড়ি ছিল, সেই রাজবাড়িতেও আমরা যাই। এইখানে আমি আর গুনগুন একটু বরফ নিয়ে, বরফ দেখলে কেমন মনটা শিশুর মতো হয়ে যায়, বাচ্চাদের মতো খেলতে শুরু করে দিয়েছিলাম। দেখুন বরফ, এত বরফ পেয়েছি, এত ভালো লেগেছে, মানে মনে হচ্ছে এখনো যেন ওইখানেই দাঁড়িয়ে আছি, ফিল করতে পারছি। আর গুনগুনকে তো ওইখান থেকে আনতেই পারছিলাম না, বলছে আরও একটু দাঁড়াও, আর একটু বানিয়ে নিই। এইভাবেই চলছিল অনেকক্ষণ সময়, প্রায় 2-3 ঘন্টা আমরা ওইখানেই ছিলাম। তারপর ওইখান থেকে এই যে আমরা আস্তে আস্তে সেই রাজবাড়ির দিকে গেলাম, যেটা শেষ রাজা যে ছিলেন সে ওখানেই থাকতেন, এবং পরবর্তীকালে যে আছে রাজার বংশধর তারাও কখনো সখনো আসেন। খুব একটা ভালো মেনটেনেন্স নেই সেখানে, তবে আছে জিনিসপত্রগুলো, কিছু জিনিসপত্র আছে তাদের আগের সময় রাজারা যে জিনিসপত্রগুলো ইউজ করতো, তাদের বেডরুম, তাদের ড্রয়িং রুম। এইটা একটা মিলিটারি ক্যাম্পের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখানটা পুরোটাই মিলিটারিতে, যেহেতু পাকিস্তান কাছে বা বর্ডার এলাকা, সেহেতু সিকিউরিটি ব্যাপারটা খুবই এখানে টাইট। এখানে সব জায়গাতেই মোটামুটি আমাদের মিলিটারি ক্যাম্প পার হয়েই যেতে হচ্ছিল। এখানে নিরাপত্তাটাও খুবই শক্ত আর কি, তবে তো ট্যুরিস্টদের কোনো প্রবলেম হয় না, তারা হেল্পও করে, লোকজনও যথেষ্ট ভালো। আমরা স্মুথলি ঘুরেছি, কোনো অসুবিধা হয়নি। এখান থেকে গিয়েছি সময় খুব বৃষ্টি হচ্ছিল, একটুখানি রাস্তাঘাট ভেজা ছিল, যার জন্য গাড়ি চালাতে একটু অসুবিধে হচ্ছিল। এই যে সেই রাজবাড়ির ভেতরে ঢুকে গেছি, দেখুন লম্বা পর্দা, এত এগুলো সমস্ত কিছু যারা গেস্টরা আসতো তাদের বসার জন্য জায়গা। অনেক বড় একটা ডাইনিং হল রয়েছে এখানে। এই যে মনে হয় মিটিং হওয়ার সময় বা কোনো রকমের কনফারেন্সের সময় এই সমস্ত জায়গায় বসে হতো। এসিগুলো পরে লাগানো হয়েছে, আগে এই ব্যবস্থা ছিল না। খুবই সুন্দর চারপাশটা, ভেতরটাও আরও সুন্দর, কিন্তু ভেতরে আমরা খুব একটা রেকর্ডিং করতে পারিনি বা ফটো নিতে পারিনি বেডরুমগুলোতে। এখানে খানিকক্ষণ থাকার পর আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই, আস্তে আস্তে গুলমার্গের আবার রাস্তা দিয়ে চলতে থাকি। গাড়ির যে ড্রাইভার ছিল সেও খুব ভালো ছিল, সে আমাদের সমস্ত কিছু বলতে বলতে নিয়ে যায় রাস্তার চারপাশ দিয়ে, এবং আমাদের সবসময় বলে যে কখনো গাড়ি জোরে যদি চালিয়ে দিয়ে আপনি বলবেন, কোথাও দাঁড়ানোর দরকার হলে বলবেন। ড্রাইভার সবগুলোই মোটামুটি ভালো পেয়েছিলাম, তবে সবাইকে আমার এটাই অ্যাডভাইস থাকবে যে শ্রীনগরে নেমে কিন্তু আপনার ড্রাইভার কেমন হবে তার উপরে এই পুরো ট্যুরটা নির্ভর করছে। কারণ আপনার ট্যুর ওরা যেখানে নিয়ে যাবে, যে হোটেল নেবে বা যে কিছু কিছু জায়গা এমন আছে যেখানে আমাদের এই গাড়ি যায় না, ওখানে আলাদা লোকাল গাড়ি বুক করতে হয়। তো আপনার সাথে আপনার ড্রাইভারের কীরকম রিলেশন সেখানে থাকছে, কীরকম নেগোসিয়েশন হচ্ছে, তারপরেই কিন্তু পুরো সামনের ট্যুরটা নির্ভর করছে। নেগোসিয়েশনটা খুব ভালোভাবে করবেন। আমরা ওইখান থেকে শ্রীনগরে আবার ফেরার পথে, গুলমার্গ থেকে ফেরার পথে একটা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড ক্রাফট, একটা ভালো সুন্দর শপিং মল বলবো না, একটা দোকানই ছিল, বড় শপ, যেখানে আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস, সমস্ত শোপিস, আপনার সাজের জিনিস, আর্টিফিশিয়াল জুয়েলারি, শাড়ি, চুড়িদার, সমস্ত কিছুই ছিল। যা দেখি সেটাই নিতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো কাছের মানুষদের জন্য, বন্ধুদের জন্য ছোট ছোট কিছু জিনিস এইখান থেকেই নেওয়া হয়।
এবং এটা ওপরটা, তার নিচে এই যে এখানে শাড়ি, চুড়িদার, শল, স্কার্ফ, নানা রকমের জিনিস মেয়েদের ব্যবহারের এবং ছেলেদেরও। শাল তো এত সুন্দর শাল, এত সুন্দর স্কার্ফ দেখলেই সবই নিতে ইচ্ছে করে। শাড়িও এত সুন্দর ফাইন শাড়ি, যদিও শাল এখন আর সেইভাবে ইউজ করা হয় না জন্য আমি শাল নিইনি, দুটো শাড়ি নিয়েছিলাম। কাশ্মীরের শাড়ি একটা স্মৃতি থাক সেই ভেবে দুটো আমি শাড়ি নিয়েছিলাম। মেয়ে একটা কুর্তি নিয়েছিল, আমার ননদের জন্য, জায়েদের জন্য একটা করে শাড়ি, আরও কিছু প্রিয়জনদের জন্য ছোট ছোট কিছু জিনিস এখান থেকে নেওয়া হয়। এখান থেকে নিয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাই এবং আজ রাতটা আমরা শ্রীনগরেই থাকবো। পরের দিন সকালবেলা মানে কাল সকালে আবার পেহেলগামের জন্য আমরা বেরোবো। এই ভিডিওটি, এই ব্লগটি এখানে শেষ করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে পেহেলগাম নিয়ে আসবো। পেহেলগামের সৌন্দর্যটা দেখবেন, খুব ভালো লাগবে। ওইখানের ওয়েদারও খুব সুন্দর, সিনারিও খুব সুন্দর, আর সবচেয়ে বড় আকর্ষণ সিন্ধ নদী, অপূর্ব সুন্দর সেই নদী ওইখানে। লিন্ডার